প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পাঞ্জেরি গাইডের গণিত অংশের মডেল ১ সমাধান করব। এখানে আমরা দেখতে পারবো আমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কেমন আসবে। আজকের পর্বটিতে আমি বহু নির্বাচনী ও এক কথা উত্তর অংশ দুটি সমাধান করে দেখাবো। তো এখানে দেখো হচ্ছে ১ নম্বর প্রশ্নটিতে বলা আছে যে ৩৫০ এর 2% এর সাথে ৫০ যোগ করলে আসলে সংখ্যাটি কত হবে। তো ৩৫০ একটি সংখ্যা, তার 2% এর সাথে যদি আমরা ৫০ যোগ করি তাহলে সংখ্যাটি কত হবে, এটা আমাদের বের করতে বলছে। তো আমি ইতিমধ্যে সমাধান অংশটি দেখো সাজিয়ে নিয়েছি। দেখো যেহেতু বলছে ৩৫০ এর 2% এর সাথে ৫০ যোগ করতে হবে, তাই আমি ৩৫০ এখানে লিখে নিয়েছি। ৩৫০ এর 2% মানে 2/100, এর সঙ্গে যোগ করেছি দেখো ৫০। তো এরপর আমরা যেহেতু এর অংশটি কাজ আগে করতে হয়, তো এর কাজটি আগে করার জন্য আমি দেখো এখানে ৩৫০কে এবং ১০০কে আমি ৫০ দ্বারা ভাগ করতে পারি। তাহলে ৫০ দ্বারা ৩৫০কে ভাগ করলে ৭ হয়, ৫০ দ্বারা ১০০কে ভাগ করলে ২ হয়। তো উপরে দেখো ২ আছে আর নিচে ২, তাহলে উপরে ২ আর নিচে ২ কেটে ফেলতে পারি। তাহলে উপরে শুধুমাত্র ৭ থাকলো, আর এখানে যোগ ৫০, সেই ৫০ দেখো এখানে থাকলো। তো ৫০ আর ৭ যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ৫৭। তাহলে উত্তরটি দেখো আমাদের কত নম্বরে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একদম গ নম্বর, তার মানে অর্থাৎ আমাদের গ নম্বর অংশটি সঠিক। এরপর ২ নম্বরে এখানে বলা আছে এম ও এন এর বিয়োগফলের ৩ কত, এটি আমাদের বের করতে বলছে। তাহলে ৩/৪ মানে কি, যে দেখো যে 4 ভাগের হচ্ছে কি 3 ভাগ, এটিকে আসলে 3/4 বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে 4, দেখো এম থেকে এন বিয়োগফল এখানে দেখো ক নম্বরে দেওয়া আছে। তো আর নিচে দেখো যে হর দেওয়া আছে 4, তাহলে 4 ভাগের 3 ভাগ হচ্ছে এটি, অর্থাৎ ক নম্বর অংশটি এখানে সঠিক হবে। তো ৩ নম্বর প্রশ্নতে বলা আছে যে 14, 15, 18, 17 বা এই উপাত্তগুলোর প্রচুরক কত। তো প্রচুরক বলতে কি বুঝি আমরা? প্রচুরক বলতে অর্থাৎ যে সংখ্যাটি উপাত্তসমূহের মধ্যে সর্বোচ্চ বার রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে রয়েছে, তাকে আসলে প্রচুরক বলা হয়। তো আমরা এখানে দেখো আসলে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি কি এরকম কোনো সংখ্যা আছে দেখো যে আমরা এখানে 14 বা 15, 18, এখানে দেখো যে কোন সংখ্যাটি আসলে বেশি বার রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো 17 হচ্ছে এখানে একবার দেখতে পাচ্ছি এবং এখানেও একবার 17 আছে, অর্থাৎ শুধুমাত্র 17 সবচেয়ে বেশি বার রয়েছে। তাহলে আমরা বলতে পারি নির্ণয় প্রচুরক হচ্ছে কত, 17। এবার 4 নম্বরে এখানে আমরা এটা আঙ্গুল দেখতে পাচ্ছি, আঙ্গুলের উপরে দেখো যে চিত্রে প্রদর্শিত এক্স আছে একটি। তাহলে এক্স দ্বারা আসলে কত বা এক্স দ্বারা কত দূরত্ব বোঝায়, এটি আসলে আমাদের বের করতে বলছে। তো আমরা এক্স দ্বারা এখানে আসলে এই আঙ্গুলটাকে 1 ডিজিট হিসেবে আমরা কাউন্টিং করতে পারি, যার কারণে আমরা এখানে ঘ নম্বরে দেখতে পাচ্ছি 1 ডিজিট আছে, সেটি আসলে সঠিক উত্তর হবে। তো 5 নম্বরে দেখো বলা আছে প্রতিটি কলম, খাতা ও সাবানের দাম যথাক্রমে এক্স, ওয়াই ও জেড টাকা, অর্থাৎ একটি কলমের দাম এক্স টাকা এবং একটি খাতার দাম হচ্ছে কত, ওয়াই টাকা, এবং একটি সাবানের দাম জেড টাকা হলে আমাদের 10টি কলম, 2টি খাতা ও 3টি সাবানের মোট দাম কত, সেটি আমাদের বের করতে হবে। তো দেখো যে আমরা জানি একটি কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে 10টি কলমের দাম কত হবে, 10x টাকা। এটা স্বাভাবিক কথা। তো যার কারণে আমরা এখানে দেখো 10x লিখেছি। তারপর হচ্ছে দেখো যে একটি খাতার দাম যদি ওয়াই টাকা হয় তাহলে 2টি খাতার দাম হচ্ছে কত হবে, 2y টাকা। তারপরে দেখো যে একটি সাবানের দাম যদি হচ্ছে জেড টাকা হয় তাহলে 3টি সাবানের দাম বেশি, মানে অর্থাৎ 3z টাকা। এগুলোকে যেহেতু মোট দাম বের করতে বলছে তাহলে এবার আমরা যোগ করে দেবো, অর্থাৎ 10x প্লাস কত 2y প্লাস কত 3z, অর্থাৎ আমরা বলতে পারি এই উত্তরটি দেখো দেওয়া আছে একদমই 10x প্লাস 2y প্লাস 3z, যেটি ক নম্বরে দেওয়া আছে, অর্থাৎ ক নম্বর সঠিক হচ্ছে। 6 নম্বরে বলা আছে 20, 16, 10, 19, 15, 18, 14, 16 কতগুলো উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তগুলো দেখো প্রদত্ত উপাত্তের মধ্যে মধ্যক কোনটি। মধ্যক বলতে কি বুঝি আমরা? উপাত্ত সমূহের মধ্যে দেখো যে মাঝের যে মানটি, অর্থাৎ মধ্যমকৃত মানকে মধ্যক বলা হচ্ছে। তো এই মধ্যক বের করার একটি আসলে সূত্র রয়েছে, যেমনটা আমরা জানি যে মধ্যক বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে উপাত্তগুলোকে হচ্ছে তাদের মানের ক্রম অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ সেটি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনোভাবে আসলে সাজাতে হবে। তো সাজানোর পর তারপর হচ্ছে উপাত্তসমূহ যদি জোড় হয় তাহলে হচ্ছে জোড় নির্ণয়ের মাধ্যমে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে, বা বিজোড় হলে বিজোড় যে সূত্রটি সেই সূত্রের মাধ্যমে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো চলো আমরা সেভাবে আগে উপাত্তসমূহকে আসলে মানের ক্রমানুসারে সাজাই, তারপর হচ্ছে আমরা মধ্যকটা নির্ণয় করি। তো আমি দেখো এখানে লিখেছি উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে তো ছোট থেকে বড়, তো ছোট থেকে বড় করে সাজালে আমরা দেখো 10, 14, 16 বা 2 বার 16 যেহেতু আছে 2 বার 16 লিখেছি, তারপর 18, 19, 20 এভাবে লিখেছি। তো এখানে উপাত্তসমূহকে কিন্তু n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে n ইকুয়াল কত, 7 দেওয়া আছে। তো উপাত্তসমূহ যেহেতু আসলে বিজোড়, 7 মানে অর্থাৎ বিজোড় সংখ্যা একটি, তাহলে বিজোড় হলে মধ্যক নির্ণয় সূত্র আমরা অতএব বলতে পারি যে দেখো যে n প্লাস 1/2 তম পদ, তাহলে n এর জায়গায় দেখো n এর মান বসিয়ে দিয়েছি, 1 থাকলো, 7 আর 1 যোগ করলে দেখো 8 হয়,
তাহলে 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি 4তম পদ। তাহলে 4তম পদ কোনটি? তাহলে সেটা আমরা আসলে বাম দিক থেকে গণনা করতে পারি অথবা ডান দিক থেকেও। তো দেখা যায় 1 2 3 4 4তম পদ কিন্তু দেখো এখানে 16 আসতেছে। আমরা যদি ডান দিক থেকেও আসলে 4তম পদ গণনা করি তাও কিন্তু এটি আসবে, অর্থাৎ 1 2 3 4 দেখো, অর্থাৎ এই 16 চলে আসতেছে। তো 4তম পদের জায়গায় 4তম পদের মান যেটি 16 আমরা বসিয়ে দিলাম। তো এটি আসলে আমাদের নির্ণেয় মধ্যক। দেখো 16 কত নম্বরে দেওয়া আছে, এখানে দেখো খ নম্বরে দেওয়া আছে, অর্থাৎ খ সঠিক। এবার 7 নম্বরে বলা আছে যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24 কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল দেখো এখানে 24 দেওয়া আছে, কোন সংখ্যা থেকে? তাহলে যেহেতু আমরা সংখ্যাটি জানি না, তাহলে ধরে নেব হচ্ছে সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্স থেকে যদি আমরা 4 আসলে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। তাহলে এই বিয়োগফলটা যেটি পাবো, প্রদত্ত যোগফল কত? এই 24, 24-এর আসলে অর্ধেক হবে। তাহলে 24-এর অর্ধেক কত? 12। তাহলে 12 হলে আমাদের হচ্ছে এই সংখ্যাটি আসলে নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি, দেখো যে যার মান বের করতে হয় তাকে বাম দিকে রাখতে হয়, বাকি যারা আছে তাদেরকে ডান দিকে ট্রান্সফার করতে হয়। তো আমি এটাই আসলে এইভাবে আসলে সমাধানটা করে ফেলবো। তো আমি দেখো এখানে লিখে দিয়েছি যে মনে করি সংখ্যাটি এক্স এবং কি প্রশ্ন মতে তাহলে সংখ্যাটি থেকে 4 বিয়োগ করলে তার যোগফলের অর্ধেক হবে, অর্থাৎ 12, 24-এর অর্ধেক হচ্ছে 12, 12 হয়ে যাচ্ছে। তো আমরা এক্স এর মান যেহেতু বের করবো তাই এক্সকে বামে রাখলাম, তাহলে 4কে ডান দিকে নিয়ে গেলাম, এখানে হচ্ছে মাইনাস আকার আছে, এদিকে সাইড চেঞ্জ করার কারণে সেটি প্লাস হয়ে গেল। তো 12 আর 4 যোগ করলে দেখো 16 পেয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের নির্ণয় যে সংখ্যাটি সেটি আসলে 16 হবে। তো আমরা দেখতে পাচ্ছি সেটি দেওয়া আছে একদম গ নম্বরে। তো গ নম্বর উত্তরটি আমাদের এখানে সঠিক। আজাদ সাহেব জানুয়ারি মাসে খাওয়া বাবদ কত 2635 টাকা খরচ করলেন, তার সাপ্তাহিক খরচ কত? এটাই আমাদের বের করতে বলছে। তো দেখো যে আছে জানুয়ারি মাস সমান আসলে কত দিন? 31 দিন। তার মানে অর্থাৎ দেখো যে 31 দিনে দেখো খাওয়া বাবদ তিনি এত টাকা খরচ করেছেন, তাহলে সপ্তাহে যদি আমরা বের করি তাহলে এটি আসলে কত হবে? 635 হবে। তো 9 নম্বর অঙ্কটিতে বলা আছে যে মার্চ মাসের বৃষ্টিপাতের পরিমাণ 930 মিলিমিটার হলে ওই মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? এটির মধ্যে বের করতে বলছে। তো মার্চ মাস সমান আমরা কত দিন জানি? 31 দিন। তাহলে হচ্ছে কি 31 দিন যদি হয় তাহলে 930 মিলিমিটার হচ্ছে কি ওই মাসের কি গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? এটির মধ্যে বের করতে বলছে। তো আমরা হচ্ছে দেখো যে 930-কে যদি আমরা 31 দ্বারা ভাগ করি তাহলে আসলে কত পেয়ে যাব? তো আমি এখানে তোমাদের আসলে ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি। দেখো 900 দেখো যে দেওয়া আছে 30, এটাকে ভাগ করবো আমরা হচ্ছে ওই মার্চ মাসের দিন সংখ্যা দ্বারা। তাহলে আমরা তাহলে গড় বৃষ্টিপাত সেটি পেয়ে যাব, অর্থাৎ 30 মিলিমিটার আমরা এটা পেয়ে যাচ্ছি। নম্বর অঙ্কটিতে বলা আছে একটি শ্রেণীর ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য 6 ফুট এবং এর সামনে 4 ফুট দৈর্ঘ্যের একটি হোয়াইট বোর্ড রাখা হলে ব্ল্যাকবোর্ডের কত ইঞ্চি দৈর্ঘ্য অনাবৃত থাকবে? অনাবৃত বলতে আসলে ঢেকে না থাকা, অর্থাৎ ফাঁকা জায়গায় থাকা। তো একটা ব্ল্যাকবোর্ডের কথা বলছে যার দৈর্ঘ্য হচ্ছে ধরে নিলাম এটি যেটি 6 ফুট, কিন্তু সেখানে আসলে আরেকটা তার উপরে আছে হোয়াইট বোর্ড বসিয়েছে, যেখানে আসলে হোয়াইট বোর্ডের দৈর্ঘ্য ছিল 4 ফুট। তাহলে হোয়াইট বোর্ডের দৈর্ঘ্য যদি 4 ফুট হয় তাহলে দেখো অনাবৃত মানে কি, অর্থাৎ একটু গ্যাপ থেকে যাচ্ছে আসলে কত ফুট? 2 ফুট। কারণ হচ্ছে কি পুরোটা আসলে পুরো দেখো ব্ল্যাকবোর্ডটা আসলে 6 ফুট, সেখান থেকে 4 ফুট ঢেকে নিয়েছে কে? হোয়াইট বোর্ড। তাহলে 2 ফুট তো ফাঁকা থাকবে। তো 2 ফুট ফাঁকা থাকবে, কিন্তু আমাদের আসলে উত্তরটা চেয়েছে কত ইঞ্চি। তো আমরা জানি এই 2 ফুটকে এবার ইঞ্চিতে প্রকাশ করলে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 ফুট সমান হচ্ছে কত? 12 ইঞ্চি জানি, তাহলে 2 ফুট সমান কত ইঞ্চি? 24 ইঞ্চি। তো যেটি আমাদের আসলে গ নম্বরই দেওয়া আছে। এরপর 11 নম্বরে বলা আছে কোনটির নির্দিষ্ট মানের জন্য সমীকরণের উভয় পক্ষে সর্বদা সমান থাকে? তো আমরা এটি জানি আসলে চলকের নির্দিষ্ট মানের জন্য উভয় পক্ষের সমীকরণ সর্বদা সমান হবে। 12 নম্বরে বলা আছে তোমার বাবার বয়স তোমার বয়সের 3 গুণ অপেক্ষা 2 বছর কম। তোমার বয়স যদি এক্স বছর হয় তাহলে তোমার বাবার বয়স কত সেটি তোমাকে বের করতে বলেছে। তো দেখো আমার বয়স যদি দেখো এক্স বছর হয় তাহলে আমি লিখেছি, তাহলে আমার বাবার বয়স হচ্ছে কি আমার বয়সের 3 গুণ। আমার বয়স কত? এক্স, তাকে 3 দ্বারা গুণ করো, তাহলে 3 গুণ পেয়ে যাচ্ছি, তাহলে অর্থাৎ 3x হচ্ছে 3x থেকেও 2 বছর কম, অর্থাৎ 3 গুণের চেয়েও 2 বছর কম। তো যার কারণে দেখো 2 এখানে আসলে বিয়োগ করে দিয়েছি, এটি আসলে আমার বাবার বয়স। অর্থাৎ দেখো এটা কত নম্বরে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3x মাইনাস কত 2, অর্থাৎ ক নম্বরে দেওয়া আছে। তল কত মাত্রিক? তল হচ্ছে কি দেখো যে দ্বিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু থাকে তাই আসলে এটাকে দ্বিমাত্রিক হিসেবে প্রকাশ করা হয়। 14 নম্বরে বলা আছে কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য 2 গুণ বাড়ালে দেখো আয়তন কত গুণ হবে? এটি আসলে 8 গুণ হবে। তো 15 নম্বরে বলা আছে একটি ছাত্রাবাসের 20 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 10 জন ছাত্রের আসলে কতদিন চলবে? এটি আমাদের বের করতে বলছে। তো দেখো আমরা এখানে লিখেছি যে 20 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 4 দিনের, তাহলে একজনের কিন্তু ওই খাবারটা আসলে বেশি দিন চলবে। তাহলে যে খাবারটা 20 জনের 4 দিন চলে, একজনের কিন্তু তুলনামূলকভাবে কি বেশি দিন চলবে, তাহলে বেশি বলতে গুণ।
তাহলে 4 গুণন 20 দেখো দিয়েছে। এবার 10 জনের আসলে কতদিন খাদ্য মজুদ আছে, তাহলে 10 দিনের কিন্তু আসলে কি কম থাকবে, অর্থাৎ একজনের যে খাবারটা আসলে এতদিন যাবে সেটি কিন্তু 10 জনের তুলনামূলকভাবে কম যাবে। তাহলে কম বলতে ভাগ, যার কারণে 10 দ্বারা দেখো এখানে ভাগ দেওয়া হয়েছে। এবার যদি আমরা 10 দ্বারা 20কে ভাগ করে কত 2, তাহলে হচ্ছে 2 আর 4 গুণ করলে কত 8 দিন, অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে 8 দিন, যেটি আসলে দেওয়া আছে দেখো একদম আসলে ঘ নম্বর। তো এই ছিল বহু নির্বাচনী অংশের সমাধান। এরপর আমরা দেখো যে এক কথায় কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, সেগুলো এবার আমরা আলোচনা করব। তো এখানে প্রথম যে প্রশ্নটি বলা আছে যে একটি ছাত্রাবাসে মাঝের মাঝামাঝি, মানে দেখো মাসের মাঝামাঝি সময়ে ছাত্র সংখ্যা দ্বিগুণ হলে খাদ্যের পরিমাণ একই থাকলে খাদ্য বিতরণের অবশিষ্ট দিন সংখ্যা কীরূপ পরিবর্তন হবে। তো দেখো ছাত্র সংখ্যা সেটা মাঝামাঝি হোক আর শুরুর দিকে হোক, তো যখনই ছাত্র সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ কি দ্বিগুণ হয়ে গেছে, তার মানে কি খাবার সংখ্যা কিন্তু কি দ্বিগুণ, মানে অর্থাৎ অতদিনও চলবে না, তুলনামূলকভাবে কি কম দিন চলবে, অর্থাৎ অর্ধেক চলবে। তো যার কারণে আমরা বলতে পারি যে খাবার সংখ্যা দেখো যে খাদ্য বিতরণের অবশিষ্ট দিন সংখ্যা অর্ধেক বা অর্ধেক পরিবর্তিত হয়ে যাবে। তো 17 নম্বরে বলা আছে উপাত্তের সংখ্যা 10 হলে উপাত্তের মধ্যক সংখ্যা কয়টি, তাহলে উপাত্ত যতটি থাক না কেন তার মধ্যক সংখ্যা কয়টি হবে, একটি হবে। তো এখানে আসলে উত্তরটি হবে কত, 1। তো এবার এখানে বলা আছে যে 2x - 6 + y বীজগাণিতিক রাশিটির চলক কয়টি, চলক দেখতে পাচ্ছি আমরা এখানে x একটি, আর একটি আসলে কত y, তার মানে অর্থাৎ চলক সংখ্যা হচ্ছে কয়টি, 2টি। তো কোন পদ্ধতিতে আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার, এটি আমরা জানি মেট্রিক পদ্ধতিতে আয়তন পরিমাপের একক হচ্ছে কি লিটার। তারপর দেখো এখানে 20 নম্বরে বলা আছে যে একজোড়া সমান্তরাল সরলরেখা অপর একজোড়া সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে উৎপন্ন ক্ষেত্রের অন্তর্গত কোণসমূহের সমষ্টিগত। তার মানে আমরা এটি জাস্ট যদি অন্যভাবে দেখি, দেখো একজোড়া সমান্তরাল সরলরেখা এটি ধরলাম, অপর একজোড়া সমান্তরাল সরলরেখা যে দেখো অপরকে পাশাপাশি ছেদ করেছে, করার পর কি বলছে এখানে যে ছেদ করলে সেম দেখো যে উৎপন্ন ক্ষেত্র মানে অর্থাৎ এই যে মাঝের যে অংশটা, এই ক্ষেত্রটার কথা বলেছে। এই উৎপন্ন ক্ষেত্রের দেখো যে কোন সময়ের সমষ্টিগত, তাহলে উৎপন্ন ক্ষেত্রটি কি দেখতে পাচ্ছি আমরা, চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত হবে, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে বলতে পারি 360 ডিগ্রি। তো এখানে 21 নম্বরে বলা আছে 3x - 4 = 7 সমীকরণটির মূল কত। মূল বলতে অর্থাৎ আমরা জানি কোনো সমীকরণের মূল হচ্ছে কি চলকের মানটি, তো চলকের মানকে সমীকরণের মূল বলা হয়। তো 3x - 4 = 7, এখানে যদি আমরা এটা আসলে ক্যালকুলেশন করি 3x - 4 = 7, বা হচ্ছে দেখো যে আমরা যেহেতু আছে x এর মান বের করবো তাই x কে বামে রাখলাম, যে 7 দেখো যে 4 কে ডান দিকে নিয়ে গেলে আসলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, বা হচ্ছে x = কত 7 আর 4 দেখো যোগ করলে কত 11, 11কে 3 দ্বারা আসলে কি সাইড চেঞ্জ করার কারণে ভাগ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা বলতে পারছি দেখো 11/3, এটি আসলে কত হচ্ছে দেখো যে আমাদের যে চলকের মান বা হচ্ছে সমীকরণের মূল সেটি। তো আমরা এখানে আসলে এটি লিখতে পারি যে 11/3। তো এবার 22 নম্বরে দেখো এখানে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে এর সমান সমান কোণদ্বয়ের প্রতিটি মান কত। তাহলে দেখো যে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি কোণ সমান দেখো সমকোণ হলে, অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয় অপর সমান কোণ দুটির মান আসলে কত ডিগ্রি হবে। তার মানে দেখো যে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর কোণ দুটির সমষ্টি আসলে 90 হবে। তো যেহেতু এই দুটি কোণ সমান বলছে, তার মানে অর্থাৎ এটি 45 ডিগ্রি হবে, এই কোণটা আসলে কত ডিগ্রি, 45 ডিগ্রি হবে। তার মানে অর্থাৎ আমরা বলতে পারি যে 45 ডিগ্রি। এরপর 11x - 8 - 9y বীজগাণিতিক রাশিটিতে ধ্রুবক কত। তাহলে ধ্রুবক হচ্ছে কি আমরা জানি সেই সংখ্যা অর্থাৎ যার মানের কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা এখানে ধ্রুবক সংখ্যা দেখতে পাচ্ছি কত, দেখো 8, অর্থাৎ লিখতে পারি আমরা এখানে -8। ঘনবস্তুর মাত্রা কয়টি, আমরা জানি ঘনবস্তুর মাত্রা সর্বদা কয়টি, দেখো 3টি, তার মানে অর্থাৎ লিখতে পারি, কারণ 3টি বলতে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই 3টি হচ্ছে কি ঘনবস্তুর মাত্রা। এরপর 25 নম্বর সর্বশেষ অঙ্ক, যেটিতে বলা আছে কোনটি ডাটা সেটের সাধারণ প্রতিনিধিত্ব করে। তো আমরা জানি ডাটা সেটের সাধারণ প্রতিনিধিত্ব করে শুধুমাত্র হচ্ছে কি গড়। তো অর্থাৎ 25 নম্বর হচ্ছে প্রশ্নের উত্তর হবে শুধু দেখো যে গড়। তো এই ছিল আজকের পর্বটি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।